গোপালগঞ্জ থেকে পালিয়ে বাঁচলো এনসিপি নেতারা। কে জিতলো, কে হারলো? 6টায় বিবিসি একটা খবর দিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়ে গেছেন। সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এই তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালিহিন বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা বিকেল 5টার পর গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি ঠিক সেই মুহূর্তে, তার কিছুক্ষণ আগে কড়া পাহারায় তাদের 15 থেকে 16টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ শীর্ষ নেতারা রয়েছেন। তাদের পালিয়ে যাওয়ার দৃশ্যের ভিডিও ফুটেজে এসছে, আপনাদেরও দেখায়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। এই ভাইরালের যুগে সোশ্যাল মিডিয়ায় আপনাদের এই মুহূর্তে খবর জানার একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের টেলিভিশনে গোপালগঞ্জে অনেক ঘটনা ঘটেছে যেগুলো প্রকাশ করতে দেওয়া হয় না, প্রকাশ করা নিষেধ। এই যে দেখুন দৃশ্যটা, যে তারা সেনাবাহিনীর সাজোয়া জানে কিভাবে পলায়ন করছে। যেটাই হোক, গোপালগঞ্জে এনসিপির সারা দেশের পদযাত্রার অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে গিয়েছিলেন, ভালো কথা। কিন্তু সেখানে যাবার আগে আমি আগের ভিডিওতেও বলেছি যে পরিমাণ উস্কানির উৎপাদন করেছিল এই এনসিপির নেতৃবৃন্দ, বিশেষ করে একটি ছেলে, একটা পুস্কে ছেলে, সেই উস্কানির প্রেক্ষিতে গোপালগঞ্জের মানুষ ক্ষুব্ধ হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে। মৌচাকে ঢিল দেন। আজকে সরকারকে বলবো যে সরকার মৌচাকে ঢিল দিয়েছে, এনসিপি সরকারি দল এনসিপি মৌচাকে ঢিল দিয়েছে। আওয়ামী লীগ তো নেই, আসলে আওয়ামী লীগ তো ঘুমিয়ে গেছে। আমরা সাধারণ মানুষ গত 1 বছর যাবত আওয়ামী লীগকে খুঁজছি, আওয়ামী লীগকে আসলে কোথাও পাচ্ছি না। সেই অর্থে মানে আজকের রূপে আওয়ামী লীগকে পাইনি, গত 1 বছর যাবত কোথাও পাইনি। আপনারা মৌচাকে ঢিল দিয়ে আওয়ামী লীগকে বের করে আনলেন, ভালো কথা। বাকি দিনগুলোতে আওয়ামী লীগকে ফেস করুন। আজকে গোপালগঞ্জে এই অবস্থা হয়েছে, গোপালগঞ্জের জনগণ প্রতিরোধ করেছে। আগামীকালকে বাংলাদেশের সব জায়গায় গোপালগঞ্জের ঘটনা অনুপ্রাণিত করবে আজকের প্রতিরোধ। আজকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেটি অত্যন্ত লজ্জাজনক, কলঙ্কিত। সরকারের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে উস্কানি দিয়ে সেখানে মানুষকে সংক্ষুব্ধ করে ফেলানো হয়েছে। এটিকে কি বলবেন? এটিকে কি মব বলবেন নাকি প্রেসার গ্রুপ বলবেন? বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি করা হয় তাদেরকে তো আপনারা সরকারিভাবে তাদেরকে বলেন প্রেসার গ্রুপ। কোথাও কোথাও কেউ বলেন যে মবের বদৌলতে অনেক কিছু চেঞ্জ হয়েছে, মবকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আজকে গোপালগঞ্জে যেটি ঘটেছে এটি ঘটবারই কথা ছিল। এই গর্তটা খুঁড়েছেন আপনারা। যেটি হোক, গোপালগঞ্জে অনেক মানুষ আহত হয়েছে, নিহত হবার খবরও অনেকগুলো পাওয়া গেছে। জানি না আসলে সঠিক কত সংখ্যক মানুষ। আওয়ামী লীগের লোকজনই নিহত হয়েছে, এনসিপির লোকজন নিহত হয়নি। এনসিপির লোকজন নিরাপদে পালিয়ে আসতে পেরেছে যান নিয়ে। কত সংখ্যক মানুষ নিহত হলো সরকারকে এটি প্রকাশ করবে না। আমরা হয়তো চূড়ান্ত মৃত্যু সংখ্যা সেখানে জানতে পারবো না। আজকে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনায় কে জিতলো? আসলে আওয়ামী লীগ জিতেছে, সরকার জেতেনি। কারণ আওয়ামী লীগ এখানে প্রতিরোধ করেছে এবং আওয়ামী লীগ একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে যে প্রতিরোধ করলে প্রতিরোধ করা যায়। গোপালগঞ্জ সেটি দেখিয়ে দিয়েছে। এইরকম ঘটনা বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় ঘটতে পারে। আজকে এনসিপি নেতৃবৃন্দের জন্য এটি শিক্ষণীয় যে খুব সহজে পার পাওয়া যাবে না। সারা বাংলাদেশের মাটির প্রতিটা ইঞ্চি মনে করা যাবে না যে এটা আমরা দুর্ভেদ্য। আজকে এনসিপির নেতৃবৃন্দের জন্য এটি শিক্ষণীয়। পুলিশ প্রতিরোধ করেছে, করেনি। একটুর জন্য জানে বেঁচে গেছেন। আপনারাই অভিযোগ করেছেন, এটি আমার কথা না। আপনারাই বলেছেন যে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ প্রতিরোধ করেনি। পুলিশ কেন প্রতিরোধ করবে? গত বছর জুলাই আগস্ট সময়কালে পুলিশের উপর কি নির্যাতন হয়েছে। তারপরেও যে পুলিশ সুপারের কার্যালয়ে আপনারা তাণ্ডবের মুখোমুখি হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, পুলিশ যে আশ্রয় দিয়েছিল, এটি আপনাদের ভাগ্য ভালো, নাহলে এখানে খুব বড় ধরনের একটা ঘটনা ঘটে যেত। আজকে এই ঘটনাগুলো ঘটবার পরে সরকার সেখানে 144 ধারা জারি করেছে। সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবির 4 প্লাটুন এখানে মোতায়েন করা হয়েছে। কেন?
গতকালকে থেকেই তো এখানে সহিংস পরিবেশ বা পরিস্থিতি হবার একটা অবস্থা ছিল। গতকালকে কেন 44 ধারা জারি করলেন না? আজকে কেন এনসিপি ওখানে ঢুকতে দিলেন? এখানে যেহেতু দুই পক্ষ মুখোমুখি, সেহেতু গতকালকে 144 ধারা জারি করে আগামী 48 ঘন্টার জন্য কিংবা 24 ঘন্টার জন্য 144 ধারা জারি করে কি এই কর্মসূচিটাকে বাতিল করা যেত না? বাতিল করে সহিংসতা এড়ানো যেত না? আজকে এই যে আওয়ামী লীগের মৌচাকে ঢিল দিলেন, আওয়ামী লীগকে যে জাগিয়ে তুললেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগ জাগবে। আর আওয়ামী লীগ এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, 1 বছর ঘুমন্তই দেখছি আমরা। কিন্তু ভাই, আপনারা যারা আওয়ামী লীগকে ভাবছেন যে আওয়ামী লীগ হারায় গেছে, পালিয়ে গেছে, চলে গেছে, 2006-07 সালের কথা একটু মনে করুন। 6 সালের কথা। তখন বিএনপি জামাত সদ্য ক্ষমতায় থাকাকালীন আপনারা সবাই একজোট ছিলেন। আজকেও আওয়ামী লীগ আসতে ধরলে জামাত বিএনপি সবাই এক হয়ে যাবেন। নতুন যুক্ত হয়েছে এনসিপি। 2006 সালে কিন্তু আওয়ামী লীগ একাই লগি বৈঠার আন্দোলন করে কিন্তু বিএনপিকে বিদায় করতে বাধ্য করেছিল। আজকে যদি ভাবেন যে আওয়ামী লীগ পারবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরবে। 2006 সালে আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল। আওয়ামী লীগ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নানা রকম দমন পীড়ন অত্যাচারের মুখোমুখি ছিল। আজকে কিন্তু লাস্ট কদিন আগে 16 বছরের ক্ষমতা থেকে পেরিয়ে আজকে 1 বছর ক্ষমতার বাইরে। আওয়ামী লীগের শক্তি, সামর্থ্য, অর্থ সবকিছু আছে, কিন্তু আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে যদি মাঠে নামে, পরিণতিটা কি হবে? আজকের গোপালগঞ্জ থেকে সরকারকে বলবো, সরকার শিক্ষা নেন। আমরা আসলে হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচিত হোক এটি চাই না। কিন্তু পরিকল্পিতভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় কয়েকটি রাজনৈতিক দল মিলিয়ে বাংলাদেশকে একটি সহিংসতাপূর্ণ, গৃহযুদ্ধপূর্ণ দেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে কিন্তু গোপালগঞ্জের ঘটনা সেটাই বলছে। কাজে আমি আলাপটা শুরু করেছিলাম যে এনসিপি নেতারা জান নিয়ে পালিয়ে প্রাণে বাঁচলো, কিন্তু প্রাণে বাঁচাটা, এই বাঁচাটা বাঁচা নয়। আজকে গোপালগঞ্জ থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ এরকম সহিংস রূপ ধারণ করবে। মৌচাকে ঢিল দিলে এই পরিস্থিতি হবে। বাংলাদেশ থেকে পালাবেন কিভাবে? বাংলাদেশ থেকে তো পালাতে পারবেন না। বাংলাদেশ থেকে পালাতে গেলে আটকে যাবেন। আমি জানি না যে এনসিপির ভবিষ্যৎ কি, এই সরকারের ভবিষ্যৎ কি। আর্মি প্রোটেকশন দিয়ে থাকবেন, পুলিশ প্রোটেকশন দিয়ে থাকবেন। আমি বারবার মনে করিয়ে দিই যে 1971 সালে পাক আর্মির সাথে যুদ্ধ করেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আবার কি বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে? যদি তাই হয়, তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভাবলেও গা শিউরে ওঠে। আজকে যেটি হোক, এই মুহূর্তে যে গোপালগঞ্জের যে সহিংসতা হলো, এই সহিংসতার আসলে কে জিতলো, কে হারলো? সরকার হেরে গেছে, এনসিপি হেরে গেছে, আওয়ামী লীগ জিতেছে। এবং এই জেতাটাকে যদি ধারাবাহিকভাবে আওয়ামী লীগ চালিয়ে যায়, তাহলে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। বাংলাদেশ যারা উত্তপ্ত করেছে, আজকে বাংলাদেশের একটি জেলা, বিশেষ জেলা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, সমাধিস্থল, সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার। এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি, এনসিপির নেতারা, এনসিপির পদযাত্রা চলছে সারা বাংলাদেশে। ভালো কথা, বিভিন্ন জেলায় যাওয়া হচ্ছে। গোপালগঞ্জেও যাও তোমরা, ধারাবাহিকতা রক্ষার্থে যাও। কিন্তু আগে থেকে অনলাইনে যেভাবে প্রচার, প্রপাগান্ডা, বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠবে। কয়েকদিন ধরে অনলাইন দুনিয়ায় কানা ঘোষা গুজব ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভেঙে দেওয়া হবে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। গোপালগঞ্জের মানুষ, বঙ্গবন্ধুর জন্মস্থানের মানুষ সেটিকে মেনে নেবে? সেটিকে সহ্য করবে? সারা বাংলাদেশের মানুষ এখনো চুপচাপ আছে, গোপালগঞ্জের মানুষ তো চুপ থাকবে না। আমি বলছিলাম যে উস্কানি দিল কে? উস্কানি দিল এনসিপির একটা ছেলে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমাদের গ্রাম দেশের একটা কথা আছে যে নাক চিপলে দুধ পড়বে, এখনো নাক চিপলে দুধ পড়বে, এমন একটি ছেলে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে এসে এনসিপির নেতা হয়েছে। নেতা হয়ে মনে করছে যে বিরাট নেতা হয়ে গেছে। একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি বোঝে? আমরাও তো একসময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সেই সময় আমাদের ক্যারিয়ার নিয়েও আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারতাম না, সেখানে দেশ নিয়ে সিদ্ধান্ত।
আজকে তারাই হয়েছে দেশের হর্তাকর্তা, তারাই নেতা। আজকে বাংলাদেশকে অস্থির করেছে, বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে, গোপালগঞ্জকে অস্থির করছে আজকে। আর এবং গোপালগঞ্জের মানুষ ফুঁসে উঠেছে। এই ফুঁসে উঠবার কারণটা হচ্ছে এনসিপির উস্কানি। এই যে সার্জিস আলম যে ছেলেটির কথা বললাম, গতকাল থেকে বিকেল থেকে পোস্ট দেওয়া শুরু করেছে গোপালগঞ্জকে উত্তপ্ত করার। 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ তার প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সকাল 11টায় তাদের দেখা পাওয়া যায়নি। এরপরে সার্জিস আলম নিজস্ব বয়ান তৈরি করে আবার একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকালকে মধ্যরাতে গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এগুলো এই সার্জিসের নিজস্ব বয়ান, এগুলো এবং আরো অনেক কিছু লিখেছে। এই নিজস্ব বয়ান বানিয়ে প্রতিনিয়ত গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছে। আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটছে বা ঘটবে, এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা দায়ী, আর এই এনসিপি দায়ী। গত কয়েকদিনও গোপালগঞ্জ নিয়ে আরো যেটি শুনলাম যে সেখানে পুলিশি তাণ্ডবে ভরপুর সারা গোপালগঞ্জ। গোপালগঞ্জের নারী পুরুষ এমনকি নেতাদের গ্রেপ্তার তো করা হচ্ছে, সেখানে নারীদের, নেতাদের স্ত্রীদের, যারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি, তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এই হচ্ছে গোপালগঞ্জের চিত্র। গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার, সরকারি পৃষ্ঠপোষকতা এবং এনসিপি। এই উত্তপ্ত করবার পরিণতি কিন্তু ভালো হবে না। আজকের যে সরকারটি, এই সরকারটি মনে করছে যে আমরা সারা জীবন ক্ষমতায়, কিন্তু এই যে সরকারের যে দল এনসিপি কিংবা জামাত, তারা মনে করছে সারা জীবন ক্ষমতায়। আরে ভাই, একটা বছর আগে আপনারা দেখেননি কি প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ? সেই আওয়ামী লীগকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। 1 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো খোঁজ নেই। আজকে খোঁজ বের হচ্ছে, গোপালগঞ্জ থেকেই সেটি বের হচ্ছে। এবং খোঁজ বের করে আপনারা আওয়ামী লীগকে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন কার্যক্রম। সেই নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগ আজকে কি করছে দেখুন। আজকে গোপালগঞ্জ থেকে বের করবার ব্যবস্থা আপনারাই করেছেন, সারা বাংলাদেশে বেরিয়ে আসবে এভাবেই। কাজেই গোপালগঞ্জকে উত্তপ্ত করলেন, এর পরিণাম ভালো হবে না। এর পরিণাম গোপালগঞ্জের ঢেউ সারা বাংলাদেশে লাগবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।